নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। তো জিএস গুরু পুরুলিয়া মানেই কিছু নতুন ভিডিও। তো আজকে আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো জেটেটের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা অ্যাপ্লিকেশন শুরু করেছো আশা করি। তো যেসব বন্ধু অনলাইনে টিউশন নিতে যাও জেটেটের, আমি তাদেরকে অবশ্যই টিউশন দেবো। তো অবশ্যই আমার যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে তোমরা যোগাযোগ করো। দেখবে সোশ্যাল মিডিয়াতে জেটেটের কোশ্চেন ভাইরাল হয়েছে, আসলে সেগুলো কিন্তু জেটেটের কোশ্চেন নয়। তোমরা সোজা ইংলিশ এবং হিন্দি যে সেকশন রয়েছে সেখানে চলে যাবে। সেখানে যদি 15 মার্কস দেওয়া থাকে তবেই সেটা জেটেটের কোশ্চেন। আসলে জেটেটের কোশ্চেন দেওয়া হয়নি সেই পিরিয়ডে, তখন কিন্তু শুধু যেটা কার্বন কপি ওএমআর সিটের সেটাই দেওয়া হয়েছিল, কোশ্চেন জমা নিয়ে নেওয়া হয়েছিল। তো এগুলো হচ্ছে সবগুলোই কিন্তু সিটেটের কোশ্চেন, অথবা তোমরা স্ক্রিনশট কোশ্চেনটা নিয়ে গুগল ক্রোমে গিয়ে স্ক্যান করবে, দেখবে পুরো কোশ্চেনটাই তোমাদের কাছে চলে আসবে। বা যার কাছে যদি আমাদের সিটেটের প্রিভিয়াস ইয়ার বা বিভিন্ন টেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থাকে, তো সেগুলো থেকে তোমরা দেখতে পারো। আসলে ওগুলো জেটেটের কোশ্চেন নয়। আমি জেটেটের যে কটা কোশ্চেন সংগ্রহ করতে পেরেছি তোমাদের সামনে আমি সেগুলোই তুলে ধরেছি। আশা করি তোমরা হিন্দির ভিডিওটা দেখেছো, তো হিন্দিটা আরও সহজ হয়ে যাবে যদি আমার কাছে টিউশন পড়ো। তো যাই হোক, আজকে লেভেল 1-এর যে সিডিপির 15টি কোশ্চেন আমি কালেকশন করতে পেরেছি, আমি সেগুলোই আজকে তোমাদের সাথে আলোচনা করব। আশা রাখবো এই কোশ্চেনগুলোর ওপর বেস করেই কিন্তু আগামী দিনে পরীক্ষা হবে। তো হাতে সময় খুব কম, কিছু স্মার্ট ট্যাকটিক্স নিয়ে আমাদের পড়াশোনা শুরু করতে হবে। তো যাই হোক, 2016 সালে জেটেটের প্রিভিয়াস ইয়ার যে সিডিপি রয়েছে সেগুলো আমি আলোচনা করছি। দেখো এখানে যে হিন্দি এবং ইংরেজি দুটো ভার্সনে আমার কোশ্চেনটি রয়েছে, আমি দুটো ভার্সনেই তোমাদের বিশ্লেষণ করব। দেখো প্রথম যে কোশ্চেনটি রয়েছে, হোয়েন এ চাইল্ড ফেলস ইট মিনস দ্যাট। তো তার আগে বলে রাখি, যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো কোশ্চেনটি রয়েছে যে একটা চাইল্ড যদি ফেল করে পরীক্ষাতে তার মানে কি। দেখো প্রথম যে অপশানটা রয়েছে, দেখো প্রত্যেকটি অপশান আমি ধরে ধরে আলোচনা করব। দ্য চাইল্ড হ্যাজ নট মেমোরাইজ দ্য অ্যান্সার কারেক্টলি, তার মানে কি বাচ্চাটি মানে কোনো অ্যান্সারই ঠিকঠাকভাবে মুখস্থ করতে পারেনি। দ্বিতীয় অপশান রয়েছে, দ্য চাইল্ড শুড হ্যাভ টেকেন প্রাইভেট টিউশন, তার প্রাইভেট টিউশন নেওয়া দরকার ছিল। দ্য সিস্টেম হ্যাজ ফেল, পুরো সিস্টেমটা ব্যর্থ হয়েছে। দ্য চাইল্ড ইজ নট এলিজিবল টু স্টাডি, তাহলে ফেল করেছে মানে ওই বাচ্চাটা পড়াশোনার জন্য এলিজিবল নয়। তো এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার বাচ্চা ফেল করেছে মানে তোমার পুরো সিস্টেমটাই ভুল। দেখো হিন্দি ভার্সনের क्वेश्चन देखा, जब बच्चा फेल होता है तो इसका तात्पर्य है कि बच्चों ने उत्तर को सही तरीके से याद नहीं किया है, बच्चों को प्राइवेट ट्यूशन लेनी चाहिए थी, व्यवस्था फेल हुए है, बच्चा पढ़ाई के लिए योग्य नहीं है। तो इस क्वेश्चन के आंसर हो जाएगा ব্যবস্থা ফেল হুয়ে है, মানে তার মানে হচ্ছে যে সিস্টেমটা ছিল এডুকেশন সিস্টেমটা ফেল হয়েছে। তার মানে কি, ধরো আমি রান্না করছি, রান্না করতে করতে ধরো তরকারিটা পুড়ে গেল, তার মানে আমি একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করব, তাহলে তরকারিটা পুড়বে না, বা আমার ধরো তরকারিতে স্বাদ আনতে হবে। মানে পুরো সিস্টেমটাই তোমার ফেল, আবার আমি নতুন করে রান্না করব, ঠিক আছে। তো সিমিলারলি হচ্ছে যে তোমার পুরো সিস্টেমটাই ফেল। তুমি ধরো একটা বাচ্চাকে ঠিকমতো পড়াতে পারো না, এটা তোমার ব্যর্থতা। তার মানে হচ্ছে তোমার যে এডুকেশন সিস্টেমটা ছিল, অর্থাৎ যে সিস্টেম ইউজ করে তুমি বাচ্চাদের পড়াতে, সেই সিস্টেমটাই কিন্তু ব্যর্থ। তাহলে হচ্ছে এই অপশানটা হয়ে গেছে অপশান সি। পরের কোশ্চেন দেখো, একটু ভালো করে তোমরা যদি কোশ্চেনগুলো পড়ো এবং তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে সিডিপির কোশ্চেনগুলো কত সহজ। দেখো পুরো কিন্তু অ্যাপ্লায়েড সাইকোলজির ওপর বেস করে কোশ্চেন থাকে কিন্তু, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে নেক্সট 2 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, দ্য চেঞ্জ ফ্রম টিচিং টু লার্নিং, ঠিক আছে, টিচিং টু লার্নিং ক্যান বি ব্রট অ্যাবাউট। ধরো তোমার একটা মানে যে সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, দ্য চেঞ্জ ফ্রম টিচিং টু লার্নিং, মানে শিক্ষা ব্যবস্থা থেকে শিখন ব্যবস্থা, ক্যান বি ব্রট অ্যাবাউট। তার মানে কি, দেখো এখানে যে বাই অ্যাডপ্টিং এ চাইল্ড সেন্টার্ড এডুকেশন সিস্টেমস, আমাদের বর্তমানে সব কিছুই কিন্তু চাইল্ড সেন্টার্ড এডুকেশন সিস্টেমস, ঠিক আছে। বাই এনকারেজিং রুট লার্নিং, বাই অ্যাডপ্টিং দ্য টেকনিক অফ মানে হচ্ছে ফরওয়ার্ড টিচিং, বাই ফোকাসিং অন এক্সামিনেশন রেজাল্ট। তাহলে আমরা কিন্তু পুরো চাইল্ড সেন্টার্ড এডুকেশন সিস্টেম নিচ্ছি, আমরা এনকারেজ করছি শিখনের জন্য। তৃতীয় নম্বর অপশান রয়েছে বাই অ্যাডপ্টিং দ্য টেকনিক অফ ফরওয়ার্ড টিচিং, মানে সামনে যে মানে এগিয়ে যাওয়ার যে টিচিং প্রণালী সেটাকে আমরা অ্যাডপ্ট করছি। আর
আমরা বাই ফোকাসিং অন এক্সামিনেশান রেজাল্ট, আমরা পরীক্ষার রেজাল্ট দেখে আমাদের সামনে দেখবে দুই ধরনের গার্জেন থাকে। কিছু কিছু গার্জেন চাই তার বাচ্চা কিছু শিখুক, আবার কিছু কিছু গার্জেন চাই যে তার বাচ্চা প্রচুর নাম্বার পাক। আসলে ব্যাপারটা তা নয়, বাচ্চা যদি শিখে প্র্যাকটিক্যাল নলেজ ইউজ করতে পারে, চাইল্ড সেন্টার্ড এডুকেশনকে ঠিক মতো করে কাজে লাগাতে পারে, তো সেই বাচ্চা নিজেই শিখে যাবে। তো দেখো এখানে যে হিন্দি কোশ্চেনটি রয়েছে যে সিখান সে অধিগম पर बोल देने वाला परिवर्तन हो सकता है, बाल केंद्रित शिक्षा पद्धति अपनाकर न रटने का प्रोत्साहित करके न अग्र शिखन की तकनीक अपनाकर नो नेक्स्ट। এখানে তিনটে অপশানেই রয়েছে बाई फोकसिंग ऑन एग्जामिनेशन रिजल्ट, मैंने जो रिजल्ट आएगा उसके फोकस करने के बाद सिस्टम जो है। তো এখানে যে অপশানটা রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে বাই অ্যাডপ্টিং এ চাইল্ড সেন্টার্ড এডুকেশন সিস্টেমস। দেখো এখানে হচ্ছে আমরা যদি চাইল্ড সেন্টার্ড প্যাডাগজি ইউজ করি, মানে বাচ্চারা নিজেই নিজের সুবিধা, নিজের ধারণা, মানে নিজের আইডিয়াস প্রকাশ করতে পারবে, হ্যাঁ, নিজের জায়গায় মুক্তভাবে কাজ করতে পারবে। তাদেরকে আমাদেরকে সুযোগ করে দিতে হবে যে কোনো জায়গাতে একটা বাচ্চাতে। তাহলে আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেম, ঠিক আছে। একটা বাচ্চা কি চায় তার উপর বেস করেই কিন্তু শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলে। পরের দেখো কোশ্চেন রয়েছে 3 নম্বর কোশ্চেন যে দ্য মোস্ট এফেক্টিভ মেথড অফ টিচিং, আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য মেথড অফ টিচিং হচ্ছে কি, মানে পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি, দ্য কনসেপ্ট অফ জার্মিনেশন অফ সিডস। মানে আমরা ধরো একটা মানে বীজের অঙ্কুরোদ্গম ধরো আমি পড়াচ্ছি বাচ্চাদেরকে, তো সবচেয়ে এফেক্টিভ আইডিয়াসটা মানে কোনটা হবে, মেথড অফ টিচিং মানে কোন পদ্ধতি অবলম্বন করলে বাচ্চা খুব সহজেই মানে বীজের অঙ্কুরোদ্গম শিখতে পারবে। তো প্রথম যেটা অপশান দেওয়া রয়েছে, অপশানটা হচ্ছে যে শোয়িং দ্য সিডস অফ আ প্ল্যান্ট, আমি বাচ্চাকে একটা বীজ দেখালাম, অ্যান্ড অবজার্ভিং দ্য স্টেজেস অফ জার্মিনেশন, এবং আমি তাকে প্রত্যেকটা ধাপ ধাপ বলবো যে তুই এই বাচ্চাটা দেখো আমি মাটিতে পুঁতলাম, পোতার পরে সেটা ধাপে 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 উঠে যাবে। তো তারপরে অপশান বি রয়েছে ড্রয়িং অ্যান্ড ডেসক্রাইবিং দ্য পিকচার্স অন দ্য ব্ল্যাকবোর্ড, যে আমি ব্ল্যাকবোর্ডে আমি একটা ছবি আঁকলাম, এই যে দেখ এইভাবে এইভাবে আমার একটা গাছ বড় হচ্ছে। তারপরে তো শোয়িং দ্য পিকচার্স অফ সিড গ্রোথ, আমি মানে একটা পিকচার দেখিয়ে দিলাম ফোনে বা মানে আমার যে বই দেওয়া রয়েছে টেক্সট বইয়ে, সেখানে গিভিং ডিটেল এক্সপ্লেনেশন, তাকে আমি পুরো বিশ্লেষণ করে দিলাম, ঠিক আছে। তো দেখো এই যে কোশ্চেন, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে শোয়িং দ্য সিডস অফ আ প্লান্ট বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড অবজার্ভিং দ্য স্টেজেস অফ ইটস জার্মিনেশন। মানে আমি একটা গাছ, মানে এইখানে দেখো এটা হচ্ছে পুরো কম্প্রিহেন্সিভ একটা প্রসেস। ধরো বীজ লাগানো, আমাদের পরিবেশের বিভিন্ন উপাদান রয়েছে যেমন ওয়াটার, সানলাইট, অক্সিজেন, টেম্পারেচার, সয়েল, এগুলোর ওপর বেস করেই তো একটা গাছ জন্মায় এবং বড় হয়। তাহলে এখানে বাচ্চার যে কিউরিসিটি, সেই কিউরিসিটিটা বাড়বে এবং বাচ্চা কী করতে পারবে, অ্যাসিমিলেট করতে পারবে প্র্যাকটিক্যাল নলেজকে বাই অ্যাপ্লাইং থিওরিটিক্যাল নলেজ, মানে প্র্যাকটিক্যাল নলেজকে অ্যাসিমিলেট করতে পারবে থিওরিটিক্যাল নলেজকে অ্যাপ্লাই করে। তো এখানে দেখো হিন্দি ভার্সনের যে কোশ্চেনটি রয়েছে যে बीजों का अंकुरण संकल्पना মানে कॉन्सेप्ट ऑफ जार्मिनेशन ऑफ सीड के शिक्षण की सबसे प्रभावी पद्धति है विद्यार्थियों द्वारा पौधों का बीज बोना और उसके अंकुरण को चरणों का अवलोकन करना, ठीक है। তারপরে হচ্ছে श्यामपट्टा पर चित्र बनाना और वर्णन करना, बीजों वृद्धि के चित्र दिखाना और विस्तृति ব্যাখ্যা करना, ঠিক আছে, ডিটেলস এক্সপ্লেনেশন। তো প্রথম অ্যান্সারটাই সঠিক কিন্তু, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন যে জিনিসটা ব্যাপার, দেখো এখানে হচ্ছে 4টা অপশান দেওয়া রয়েছে। ইনক্লুসিভ এডুকেশন মিনস কি, সেলিব্রেটস ডাইভার্সিটি ইন দ্য ক্লাসরুম, নো প্রমোটস দ্য স্ট্রিক্ট প্রমোশন অ্যাডমিশন মানে যে প্রসিডিওর। এখানে দেখো, তো তার আগে বুঝতে হবে যে ইনক্লুসিভ এডুকেশনটা কি। ইনক্লুসিভ এডুকেশনটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমি একটা ডাইভার্সিটি ক্রিয়েট করব, যেখানে সব ধরনের বাচ্চা থাকতে পারবে, সেখানে ভালো বাচ্চাও থাকবে, খারাপ বাচ্চাও থাকবে, এবং তার সাথে যে চাইল্ড উইথ স্পেশাল নিডস যেগুলো রয়েছে অর্থাৎ CWSN বাচ্চাগুলো, সেগুলোও কিন্তু সম ধরনের বাচ্চার সাথে শিখবে। আগে কি হতো, আগে কিন্তু এই সব বাচ্চাদের জন্য আলাদা স্কুল হতো। বর্তমান মানে পদ্ধতিতে এই CWSN বাচ্চাকে কিন্তু ওই বাচ্চার সাথেই পড়াশোনা করানো হচ্ছে। তো প্রথম যেটা অপশান দেওয়া রয়েছে, তো প্রথম অপশানটাই কিন্তু সঠিক, সেলিব্রেট ডাইভার্সিটি ইন দ্য
ক্লাসরুম। তো বাকি অপশানগুলো দেখে নাও। ইজ রিলেটেড টু দ্য টিচিং অফ ফ্যাক্টস, মানে এছে ইনডক্ট্রিনেশন, ঠিক আছে, যে বাস্তবতার সাথে সম্পর্কিত। ইজ রিলেটেড টু দ্য ইনক্লুশন অফ টিচার্স ফ্রম মার্জিনালাইজ গ্রুপস, মানে এখানে টিচারের ইনক্লুশন হচ্ছে। তো এইখানে ব্যাপার হচ্ছে, এখানে টিচারের কোনো ব্যাপার নেই ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে, যে সাধারণ বাচ্চার সাথে যাদের স্পেশাল নিডস রয়েছে সেই সব বাচ্চাগুলোও কিন্তু পড়াশোনা করবে, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে যে হিন্দি কোশ্চেনটি রয়েছে যে সমাবেশী শিক্ষা কি, মানে হচ্ছে কাম अर्थ क्या है। তো দেখো এখানে হচ্ছে অপশান এ যেটা রয়েছে যে कक्षा में विविधता का মানে হচ্ছে उत्सव मनाती है, हाँ, तो दाखिले संबंधी कठोर प्रक्रिया का बढ़ावा देती है। तो का शिक्षा, देखो এখানে হচ্ছে में संबंधित है। তারপরে হচ্ছে লাস্ট যে অপশান রয়েছে हाशिए पर स्थित वर्गों से शिक्षकों की सम्मिलित करने का संबंधित है। তো এখানে শিক্ষকের যুক্ত হওয়ার কোনো ব্যাপার নেই। সমাবেশী বা ইনক্লুসিভ এডুকেশনের মানে হচ্ছে যে ক্লাসরুমে ডাইভার্সিটি ক্রিয়েট করা, ঠিক আছে, যেখানে সাধারণ বাচ্চার সাথে CWSN বাচ্চা অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিডস যেসব বাচ্চাগুলো রয়েছে সেই সব বাচ্চাগুলো পড়বে। পরের কোশ্চেন দেখো নাম্বার 5 যে কোশ্চেনটি রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইন এজ অবজেক্টিভ টাইপ কোশ্চেন। দেখো এখানে হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, আমরা দেখো পরীক্ষার সময় বিভিন্ন ধরনের কোশ্চেন আর কি দিই, ঠিক আছে। সেখানে আমাদের মানে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, মানে ব্ল্যাঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, ম্যাচিং থাকে। আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন দিই। তাহলে এই যে অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন কোনটা? দেখো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এটা কি অবজেক্টিভ? না। এখানে ওপেন এন্ডেড কোশ্চেন, এটাও কি অবজেক্টিভ? না। এখানে ট্রু অ্যান্ড ফলস, এটাই কিন্তু অবজেক্টিভ, যেখানে শুধুমাত্র ট্রু অ্যান্ড ফলস, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস আমরা পরীক্ষাতে করতাম, এটাই কিন্তু লেখা রয়েছে। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রু অ্যান্ড ফলস, ঠিক আছে। এবার দেখো এখানে আছে, দেখো এই যে ট্রু অ্যান্ড ফলস যেটা রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল লাইনার, ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা, সিঙ্গেল লাইনার অ্যান্সার। এখানে কিন্তু কোনো এক্সপ্লেনেশন দরকার নেই। আর এখানে আছে নেচার অফ কোশ্চেন্স অ্যান্ড কনস্ট্রাক্ট টুগেদার দ্য ডাটা, ঠিক আছে। এরপর দেখো এটা দুই ধরনের হতে পারে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এখানে কিন্তু ক্লোজ অর ওপেন এন্ডেড কোশ্চেন, ঠিক আছে। তো এখানে কিন্তু সবচেয়ে বেশি যেটা রয়েছে এই যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন সেটা হচ্ছে কিন্তু ক্লোজ এন্ডেড কোশ্চেন, যেটা ইয়েস বা নো। আর যেটা ওপেন এন্ডেড কোশ্চেন সেখানে কিন্তু সিঙ্গেল স্টেটমেন্ট অ্যান্ড এখানে কিন্তু লঙ্গার রেসপন্স দরকার ওপেন এন্ডেড কোশ্চেনে। ওপেন এন্ডেড কোশ্চেন, ক্লোজ এন্ডেড কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মাল্টিপল চয়েস, এগুলো থাকে আর কি। এই ধরনের আমরা একটা বিভিন্ন মানে কোশ্চেনকে অ্যাসিমিলেট করে এক জায়গায় জড়ো করে আমরা কিন্তু সাম্যতা বজায় রেখে আমরা বাচ্চাদের কিন্তু প্রশ্নপত্র দিই বা তৈরি করি। তো দেখো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, তো যে নিম্নলিখিত মেসে কোন কোন সা বস্তুনিষ্ঠ প্রশ্ন হ্যাঁ, দেখো এখানে যে 3টে অপশান দেওয়া রয়েছে, লঘুত্তরার্থ প্রশ্ন, তারপরে হচ্ছে মুক্ত উত্তরওয়ালা প্রশ্ন, সত্য আর অসত্য। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সত্য ইয়া অসত্য, ট্রু আর ফলস। 6 নম্বর যে কোশ্চেন রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রোগ্রেসিভ এডুকেশন। তাহলে প্রোগ্রেসিভ এডুকেশনের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কোনটা? তো দেখো এখানে হচ্ছে তার আগে জানতে হবে হোয়াট ইজ প্রোগ্রেসিভ এডুকেশন। এই প্রোগ্রেসিভ এডুকেশনের ধারণার প্রথম যিনি দিয়েছিলেন তার নাম ছিলেন জন ডিউই, যাকে আমরা ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন বলে থাকি, জন ডিউই। তিনি কি বলেছিলেন যে একটা বাচ্চা লার্নিং বাই ডুইং, অর্থাৎ কাজ করে করে শিখবে, যেটা আমাদের যে মহাত্মা গান্ধী বলেছে না যে বুনিয়াদি শিক্ষা, তো সেই রকম লার্নিং বাই ডুইং। তাহলে এটা হচ্ছে একটা পুরো কিন্তু লাইফ লং প্রসেস। আর এখানে যে জিনিসটার উপর ফোকাস করা হয় যে মেকিং টিচিং মেথডস মোর প্র্যাকটিক্যাল, আর এটা হচ্ছে পুরো এখানে পুরো প্র্যাকটিক্যাল নলেজের উপর বেস করে হয়। আর এটা হচ্ছে ট্রেডিশনাল টিচিং স্টাইল, আমাদের দুই ধরনের, একটা কনভেনশনাল একটা আনকনভেনশনাল, এই ধরনের শিক্ষিত। তো এখানে নো চাইল্ড ইজ লেফট বিহাইন্ড ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস, যে আমরা কোনো চাইল্ডকে ফেলে রাখবো না ডেভেলপমেন্ট প্রসেসে। এখানে বাচ্চা কী করে যে এটা হচ্ছে একটা লাইফ লং প্রসেস এবং সোশ্যাল স্কিলস, এখানে বাচ্চা প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে শিখে, এবং এখানে কিন্তু পুরো অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। আর বাচ্চা এখানে কি করে কোলাবোরেটিভ অ্যান্ড কোঅপারেটিভ লার্নিংয়ের মাধ্যমেও কিন্তু বাচ্চা শিখে।
তো এই প্রোগ্রেসিভ এডুকেশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং বর্তমান শিক্ষা পদ্ধতিতে এটা কিন্তু খুবই একটা অগ্রগণ্য বিষয়, যেখানে কিন্তু জন ডিউই তিনি কিন্তু প্রথম এই প্রোগ্রেসিভ এডুকেশনের ধারণা দিয়েছিলেন। চলো এবার আমরা অপশানগুলো দেখে নিই কী কী অপশান দেওয়া রয়েছে প্রোগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে। তো প্রথম যেটা অপশান দেওয়া রয়েছে, ইনস্ট্রাকশন বেসড অনলি অন প্রেসক্রাইব টেক্সট বুক। আমার টেক্সট বইয়ে যে দেওয়া রয়েছে সেটাই আমি পড়বো। নো এমফাসিস অন দ্য স্কোরিং গুড মার্কস ইন এক্সামিনেশন, পরীক্ষায় ভালো নাম্বারের জন্য পড়বো, তার উপর জোর দেওয়া হবে। নো ফ্রিকুয়েন্ট টেস্ট অ্যান্ড এক্সামিনেশন, বারবার টেস্ট নেব, বারবার এক্সামিনেশন নেব, তার মাধ্যমে কি আমরা কি একটা বাচ্চার প্রোগ্রেস দেখতে পাবো, মানে অগ্রগতি দেখতে পাবো। নো ফ্লেক্সিবিলিটি ইন টাইম টেবিল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, নো ফ্লেক্সিবিলিটি মানে টাইম টেবিলের মাধ্যমে একটা প্র্যাকটিক্যালি একটা নলেজ থাকবে বাচ্চাদের মধ্যে, এখানে কিন্তু পুরো অ্যাক্টিভ পার্টিসিপেশন লক্ষ্য করা যাবে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্লেক্সিবিলিটি ইন টাইম টেবিল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্টস। তো দেখো এখানে যে হিন্দি যে কোশ্চেনটি ছিল যে निम्नलिखित में कौन सी प्रगतिशील शिक्षा की विशेषता है, केवल प्रस्तावित पाठ्यपुस्तक पर आधारित अनुदेश, न परीक्षाओं में अच्छे अंक प्राप्त करने पर बल, न बार बार ली जाने वाली परीक्षाएं, न समय सारणी और बैठने का व्यवस्था में लचीलापन। ठीक है, तो এর সঠিক অ্যান্সার হয় সময় সারণী আর बैठने का व्यवस्था में लचीलापन। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 7 নাম্বার কোশ্চেন দেখো, এখানে হচ্ছে আফটার সিটিং এ কোশ্চেন পেপার। ধরো আমি একজন টিচার, আই এম এ টিচার এবং আমি একটা কোশ্চেন বানাচ্ছি, তো আমি সেখানে সব ধরনের কোশ্চেন দেবো, সেখানে ওপেন এন্ডেড কোশ্চেন থাকবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, ক্লোজ এন্ডেড কোশ্চেন থাকবে, সেটাই তো অবজেক্টিভ, সেখানে রচনাধর্মী কোশ্চেন থাকবে, সব ধরনের কোশ্চেন থাকবে। তো এখানে যে আফটার সিটিং আ কোশ্চেন পেপার, একটা মাস্টার কোশ্চেন পেপার তৈরি করলে এই টিচার চেকস মানে সে চেক করবে হোয়েদার দ্য কোশ্চেন্স আর টেস্টিং দ্য স্পেসিফিক অবজেক্টিভ অফ দ্য টেস্ট, মানে আমি কী জন্য টেস্টটা নিচ্ছি তার স্পেসিফিক অবজেক্টিভস মানে যে ফুলফিল করবে। তো সেক্ষেত্রে হি অর সি, দ্যাট মিনস দ্য টিচার ইজ মেনলি কনসার্ন অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দ্য কোশ্চেন পেপার। সেক্ষেত্রে সে কোশ্চেন পেপারের কোয়ালিটিটাই বেশি যাঞ্চ করবে যে আমার কোশ্চেনটা কতটা মানে যে কোয়ালিটি হয়েছে। তো দেখো এখানে যে অপশানগুলো যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কাভারেজ দ্য হোল সাবজেক্ট ম্যাটার, এখানে পুরো কিন্তু সাবজেক্ট ম্যাটার কাভার করবে। আর টাইপ অফ কোশ্চেন, আমি কী ধরনের কোশ্চেন দেবো সেটা ম্যাটার করবে। ন রিলায়েবিলিটি, বিশ্বাসযোগ্যতা, ন ভ্যালিডিটি। ঠিক আছে, তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সঠিক উত্তর আমরা যেটা পাবো সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে কাভারেজ অফ দ্য হোল সাবজেক্ট ম্যাটার, যেটাকে আমরা কন্টেন্ট কাভারেজ বলি। ঠিক আছে, তো এই সঠিক অ্যান্সার হয়ে গেল কি হোল কাভারেজ বা কন্টেন্ট কাভারেজ। ঠিক আছে, তো কন্টেন্ট কাভারেজ আমরা যদি পুরো ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু আমার কোশ্চেনটা সঠিক অ্যান্সার, কারণ আমি কোশ্চেনের কোয়ালিটিটা দেখব। ঠিক আছে, তো একজন টিচারের সেটাই সাকসেস যে সে কতটা পড়িয়েছে বাচ্চাদের। तो देखो এখানে যে हिंदी যে প্রশ্নটা ছিল, एक शिक्षक प्रश्नपत्र बनाने के बाद ये जांच करता है कि क्या प्रश्न परीक्षण के विशिष्ट उद्देश्यों के परीक्षा ले रही है, वो मुख्य रूप से प्रश्नपत्र की के बारे में चिंतित है। तो এখানে দেখো যে চারটা অপশন দেওয়া রয়েছে, সম্পূর্ণ বিষয়বস্তুকে শামিল করনা, এখানে পুরো বিষয়টা যতগুলো পড়িয়েছি সব বিষয়কে একটা দুটো করে দিচ্ছি আমি কোশ্চেন। ঠিক আছে, যেমন ধরো আমি অঙ্ক পড়াচ্ছি বাচ্চাদের, অঙ্ক পড়াতে গেলে দেখো এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, তো সার্কেল, যতগুলো সূত্র আমি পড়িয়েছি। ঠিক আছে, তো এই সব সূত্র থেকে একটা দুটো কোশ্চেন আমি যদি দিয়ে থাকি বাচ্চাদের, ধরো আমি একটা দুটো কোশ্চেন আমি যদি দিয়ে থাকি, তাহলে বাচ্চা কি বুঝবে যে বাচ্চা কিন্তু পুরো প্রশ্নপত্র মানে বা যতগুলো আমার রুলস লেখা ছিল সবগুলোই কিছু না কিছু তার পুরো কনসেপ্ট ক্লিয়ার রয়েছে। না প্রশ্ন কি প্রকার, না মানে হচ্ছে বিশ্বাসীয়তা, না বৈধতা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি সম্পূর্ণ বিষয়বস্তুকে সামিল করনে। তাহলে এক্ষেত্রে বোঝা যাবে বাচ্চাটা যে তার মানে সব বিষয় সম্পর্কে মানে যতটা আমি পড়িয়েছি মানে পুরো সিলেবাস সম্পর্কে তার ধারণা রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ক্রিটিক্যাল প্যাডাগজি ফার্মলি বিলিভ দ্যাট, ক্রিটিক্যাল প্যাডাগজি ফার্মলি বিলিভ দ্যাট মানে ক্রিটিক্যাল প্যাডাগজি মানে কি। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে লার্নার শুড নট রিজন ইন্ডিপেন্ডেন্টলি। ঠিক আছে, তো হোয়াট চিলড্রেন লার্নস আউটসাইড স্কুল ইজ ইরিলেভেন্ট, মানে দেখো এখানে হচ্ছে লার্নার शुड नॉट रीजन इंडिपेंडेंटली, এখানে হচ্ছে শিক্ষার্থীও का स्वतंत्रता रूप से तर्कन नहीं करना चाहिए।
তো এখানে দেখো ইন্ডিপেন্ডেন্টলি মানে একটা বাচ্চা কী করবে, যে কোনো টিচারের সাথে বা কোনো ব্যক্তির সাথে পুরো ইন্ডিপেন্ডেন্টলি তর্কই জড়াবে না। বাচ্চা লার্ন আউটসাইড মানে যে ফ্রম স্কুল ইজ ইররিলেভেন্ট, বাচ্চা স্কুলের বাইরে কিছু শিখবে সেটা হচ্ছে ইররিলেভেন্ট। নো, লার্নার্স এক্সপেরিয়েন্স অ্যান্ড পারসেপশনস আর ইম্পর্ট্যান্ট। এখানে বাচ্চার অভিজ্ঞতা আর পারসেপশন মিনস হচ্ছে প্রত্যক্ষণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এ টিচার শুড অলওয়েজ লিড আ ক্লাসরুম ইনস্ট্রাকশন, মানে একটা ক্লাসরুমে কী কী ইনস্ট্রাকশন দেওয়া যায় এখানে কিন্তু মানে একটা টিচার সেগুলো ফলো করবে। তো এক্ষেত্রে দেখো এখানে হচ্ছে বিবেচনাত্মক शिक्षाशास्त्र का ये दृढ़ विश्वास है कि शिक्षार्थियों को स्वतंत्र रूप से तर्कन नहीं करना चाहिए। बच्चे स्कूल से बाहर क्या सीखते हैं वो अप्रासंगिक है। शिक्षार्थियों के अनुभव और प्रत्यक्षण महत्वपूर्ण होती है। एक शिक्षक को हमेशा कक्षा के অনুদেশন কা নেতৃত্ব করনা চাহিয়ে। তো এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এখানে কিন্তু শিক্ষার্থীর যে জিনিসটা, শিক্ষার্থী কা অনুভব আর প্রত্যক্ষণ महत्वपूर्ण है, মানে এখানে তার যে ব্যাপারটা রয়েছে লার্নার্স এক্সপেরিয়েন্স অ্যান্ড পারসেপশন কিন্তু বিশাল ইম্পর্ট্যান্ট। কারণ দেখো এখানে যে এই যে মানে ক্রিটিক্যাল প্যাডাগজি একটা বাচ্চাকে থিঙ্ক অর রিফ্লেক্ট ক্রিটিক্যালি অন ইস্যু, ঠিক আছে, তাকে হেল্প করতে শেখায় বা ইট হেল্পস টু ডেভেলপ হায়ার কগনিটিভ অ্যাবিলিটিস অ্যামাং দ্য স্টুডেন্টস, মানে এখানে বাচ্চাদের প্রজ্ঞামূলক বিকাশটা অনেক বেশি হয়। তো এই যে প্রজ্ঞামূলক বিকাশ মানে আমরা বিকাশের অনেকগুলো রয়েছে, কগনিটিভ বিকাশ মানে কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, তো এই যে ডেভেলপমেন্ট এখানে কগনিটিভ ডেভেলপমেন্ট কিন্তু অনেক বৃদ্ধি হয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লার্নার্স এক্সপেরিয়েন্স অ্যান্ড পারসেপশনস আর ইম্পর্ট্যান্ট। পরের কোশ্চেন দেখো এখানে যে 9 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে স্কুল বেসড অ্যাসেসমেন্ট ইজ মেনলি বেসড অন হুইচ প্রিন্সিপাল, যে স্কুল বেসড অ্যাসেসমেন্ট কোন প্রিন্সিপালের উপর বেস করে হয়। তো দেখো এখানে হচ্ছে স্কুল বেসড অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, আকলন, অর্থাৎ অ্যাসেসমেন্টের হিন্দি হচ্ছে আকলন, এটা কিন্তু মনে রাখবে। অ্যাসেসমেন্ট আমরা দুটো, সেই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট আমরা তো পড়েছি। তো দেখো এগুলো পরে আমরা আরও ডেসক্রাইব করব, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি, সামেটিভ অ্যাসেসমেন্ট কি, আমরা প্যাডাগজি ইস্যুগুলো যখন ডেসক্রাইব করব তখন এটা হয়ে যাবে। তো অপশন দেখো এখানে হচ্ছে টিচার্স নো দ্য ক্যাপাবিলিটিস অফ দের স্টুডেন্ট বেটার দেন এক্সটার্নাল এক্সামিনার। তাহলে বাইরে থেকে যারা মানে আসছে আমার পরীক্ষা নিতে আমার স্কুলে, হ্যাঁ, তাদের চেয়ে যে স্কুলে যে টিচার পড়ায় সে তো তার স্টুডেন্টের ক্যাপাবিলিটি জানে, মানে কতটা তার ধারণ ক্ষমতা রয়েছে। তো স্টুডেন্ট শুড গেট গুড গ্রেডস অ্যাট এনি কস্ট, মানে ওই টিচারের মানে স্কুল বেসড অ্যাসেসমেন্টের লক্ষ্যই হবে যে তার বাচ্চা যেন বেশি নাম্বার পায়, ঠিক আছে, যে কোনো উপায়ে। 3 নম্বর অপশান রয়েছে যে স্কুল আর মোর ইম্পর্ট্যান্ট দ্যান এক্সটার্নাল এক্সামিনেশন বডিজ, এখানে কিন্তু স্কুলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অ্যানাদার এক্সটার্নাল এক্সামিনেশন বডিজের চেয়ে। আর এখানে দেখো এই যে লাস্ট যেটা অপশান দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি যে অ্যাসেসমেন্ট শুড বি ভেরি ইকোনমিক্যাল, ঠিক আছে, যে এখানে কিন্তু পুরো অ্যাসেসমেন্টটা ইকোনমিক্যাল হবে। তো এখানে যে উত্তরটা আমার হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে টিচার নোজ দ্য ক্যাপাবিলিটিস অফ দের স্টুডেন্ট বেটার দেন এক্সটার্নাল এক্সামিনার, ঠিক আছে। তো এখানে দেখো টু ডিটারমাইন দ্য আউটকাম, মানে আমি একটা স্কুল বেস অ্যাসেসমেন্ট কেন নিব, কারণ আমি যেগুলো পড়িয়েছি তার আউটকাম কি, মানে আমি যে বাচ্চাদেরকে যে ইনপুট দিয়েছি আউটকামটাই তো অ্যাসেসমেন্ট, মানে আমি বাচ্চাদেরকে কি পড়িয়েছি তার রেজাল্টটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। তো আমাদের অ্যাকর্ডিং টু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা আমাদের 2005 সালে NCF নামে পরিচিত, সেখানে বলাই রয়েছে, ঠিক আছে, যে নট টু গেট গুড গ্রেডস টু পাস দ্য এক্সাম, যে NCF 2005-এর মূল উদ্দেশ্যই হচ্ছে যে একটা বাচ্চা যে বেশি নাম্বার পাক সেটা বড় গল্প নয়, ঠিক আছে, মানে এক্সাম পাস করার জন্য যে বিশাল নাম্বার পাবে সেটা মানে বড় গল্প নয়, যে আমার আউটকাম কতটা এসেছে। দেখো এখন যখন প্রাইমারির বইগুলো তোমরা লক্ষ্য করবে দেখবে চ্যাপ্টার শুরুতেই দেওয়া রয়েছে যে লার্নিং আউটকামস, মানে লার্নিং আউটকামস আমি যে পড়ালাম সেখানকার কি আউটকামস আমি পাচ্ছি সেটা হচ্ছে বড় ইম্পর্ট্যান্ট। তো এই যে স্কুল বেস অ্যাসেসমেন্ট SBA এটা হচ্ছে পুরো একটা সিস্টেমেটিক, ঠিক আছে, সিস্টেমেটিক, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো বিদ্যালয় আধারিত
आकलन मुख्य रूप से किस सिद्धांत पर आधारित होता है। तो ये 4টা অপশন দেওয়া রয়েছে যে বাহানা মানে बाहरी যেটা बाहरी परीक्षकों की अपेक्षा शिक्षक अपनी शिक्षार्थियों का क्षमताओं को बेहतर जानते हैं, तो किस भी कीमत पर विद्यार्थियों का अच्छे ग्रेड मिलने चाहिए। তারপরে হচ্ছে বিদ্যালয় বাহারি পরীক্ষাও মানে হচ্ছে निकायों के आदेश মানে হচ্ছে अपेक्षा ज़्यादा है। आकलन दैट मीन्स असेसमेंट बहुत किफ़ायती মানে হচ্ছে होना चाहिए। ঠিক আছে, মানে হচ্ছে পুরো মানে যেটা আমাদের মানে ইকোনমিক্যাল মানে একটু বেশি খরচ সাপেক্ষ পড়াশোনা বা আমাদের পরীক্ষা সিস্টেম সব কিছুই। তো এখানে একটা শিক্ষক তার বাচ্চারা কতটা ধরতে পারবে, তার জ্ঞান কতটা, তার কতটা নিতে পারবে, ক্যাপাসিটি কতটা কী শিখেছে, সেটাই কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট। তো এর সঠিক উত্তর হয়ে গেল অপশান এ। পরের কোশ্চেন দেখো, এখানে হচ্ছে লার্নার শোজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস দেয়ারফর দ্য টিচার শোজ। যদি ধরো একটা বাচ্চা যদি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখায় যে আমি একা এরকম করে, ঠিক আছে, তো এক্ষেত্রে টিচার কি করবে। তো এখানে দেখো 4টা অপশান দেওয়া রয়েছে যে প্রোভাইড এ ভ্যারাইটি অফ লার্নিং এক্সপেরিয়েন্স, নো এনশিওর স্ট্রিক্ট ডিসিপ্লিন, নো ইনক্রিজ দ্য নাম্বার অফ এক্সামিনেশন, বারবার পরীক্ষা নেওয়া হবে, নো এখানে কি করবে এম্পাসাইজ অন ইউনিফর্ম পেস অফ লার্নিং। ঠিক আছে, মানে আলাদা আলাদা, যেমন আমাদের সংবিধানের 44 নম্বর ধারায় ইউনিফর্ম সিভিল কোড, সেরকম ইউনিফর্ম পেস অফ লার্নিং চালু করবে, মানে তার উপর বেশি জোর দেবে। ঠিক আছে, তো এখানে যখন ধরো বাচ্চারা এরকম ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে দেখাবে স্কুলের মধ্যে, ক্লাসের মধ্যে, তখন একটা টিচারের কাজ হবে প্রোভাইড এ ভ্যারাইটি অফ লার্নিং এক্সপেরিয়েন্স, মানে পড়াশোনার মধ্যে মানে বিভিন্ন ভিন্নতা আর কি দেখাবে। তো এক্ষেত্রে দেখো যখনই সে ডিফারেন্ট লার্নিং স্টাইলস মানে যে পার্সোনালিটিস, ইন্টেলিজেন্স, ইন্টারেস্ট এগুলো দেখাবে, তো তার মধ্যে সেই ফিজিক্যাল, ইমোশনাল, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টগুলো বিকাশ পাবে। ডাইভার্স লার্নিং এক্সপেরিয়েন্স টু মেক লার্নিং ইজি। ধরো আমরা যদি স্কুলের মধ্যে ডাইভার্স লার্নিংস তৈরি করি, ভ্যারাইটিস অফ লার্নিংস তৈরি করি, তো এক্ষেত্রে আমাদের লার্নিংটা কিন্তু অনেক ইজি হবে। যেমন ধরো তোমার স্কুলে পড়াচ্ছ, বাচ্চারা প্রচুর গল্প করছে, তখন তুমি বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য মানে তোমার কথা কোনো মতেই শুনছে না, তখন তুমি কি বলবে, দুম করে কোনো একটা গল্প বলে দিলে, ধরো বাচ্চারা চুপ হয়ে গেল। ঠিক আছে, তো এইরকম আমরা যদি ডাইভার্স ক্লাসরুম ক্রিয়েট করি, আমার কিন্তু পড়াশোনাটা আরও বেশি মজাদার হবে। ঠিক আছে, তো দেখো এখানে যে হিন্দি যে কোশ্চেনটি ছিল যে शिक्षार्थियों को व्यक्तिगत भिन्नता प्रदर्शित करते हैं, तो और तो शिक्षक को क्या करना चाहिए, सीखने की विविध अनुभवों का उपलब्ध करना चाहिए, न कठोर अनुशासन सुनिश्चित करना चाहिए। এই তোরা এরকম ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ক্রিয়েট করবি না ক্লাসের মধ্যে, মানে এরকম আলাদা আলাদা সিন ক্রিয়েট করিস না, নাহলে কিন্তু বিপদ আছে। ঠিক আছে, ন পরীক্ষাওকে সংখ্যা বাড়া দেনা চাহিয়ে, যে তোরা যদি এরকম করিস তাহলে বারবার কিন্তু আমি পরীক্ষা নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে দেখবো তোদের কত ইয়ে আছে। না অধিগমকে এক সমান গতি পর বল দেনা চাহিয়ে। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান এ। নাম্বার 11 যে কোশ্চেনটি রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ থিওরি অফ ডেভেলপমেন্ট। দেখো এখানে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট মানে কি, আমাদের দুটো মানে খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, আমাদের চ্যাপ্টার নাম্বার 2 আমাদের সিডিপির, যেটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্তই, মানে 21-22 বছর বয়স পর্যন্তই হয়, মানে হাইট বা ওয়েটে, তারপর আর হয় না। কিন্তু ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, এটা সারা জীবন চলতে থাকে, মানে টিল ডেথ, যতদিন পর্যন্ত মৃত্যু হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো যে কোনটা হচ্ছে থিওরি। তো এভরি ওয়ানস ডেভেলপমেন্ট রেট ইজ নট দ্য সেম, প্রত্যেকের বিকাশের গতি সমান নয়। ডেভেলপমেন্ট ইজ অলওয়েজ লাইনার, এটা কিন্তু পুরো সরল রৈখিক চলে। ইট ইজ নট এ কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস নয়। অল দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট আর মানে হচ্ছে নট ইন্টার রিলেটেড। ডেভেলপমেন্টের যতগুলো প্রসেস রয়েছে, যেমন ধরো সাইকোলজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল, সোশ্যাল, যতগুলো ডেভেলপমেন্ট রয়েছে, তো এগুলো কিন্তু কোনোটার সাথে রিলেশন নয়, না প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু রিলেশন রয়েছে। ঠিক আছে, তো এখানে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে গেল যে এভরি ওয়ানস ডেভেলপমেন্ট রেট ইজ নট দ্য সেম, অর্থাৎ প্রত্যেকের ডেভেলপমেন্টের গতি মানে বিকাশের গতি কিন্তু একরকম নয়। তো দেখো তোমার ইউ হ্যাভ টু আইজ, আই হ্যাভ টু আইজ, ঠিক আছে, বাট মাই পয়েন্ট অফ ভিউ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট টু ইউ, মানে দ্যাট মিনস তোমারও দুটো চোখ আছে, আমারও দুটো চোখ আছে, কিন্তু
কোনো একটা জিনিসকে তুমি যে চোখে দেখো আমি কিন্তু সে চোখে দেখি না, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের ক্যারেক্টারিস্টিক ফিচার্স আলাদা, সিমিলারলি তাদের ডেভেলপমেন্টটাও কিন্তু আলাদা, ঠিক আছে। তো এখানে দেখো হিন্দি যে কোশ্চেনটি রয়েছে যে নিম্নলিখিত মে कौन सा विकास का सिद्धांत है, तो এখানে হচ্ছে সবই কি মানে হচ্ছে विकास दर समान नहीं होती है, विकास हमेशा रेखीय होता है, ये निरंतर चलने वाला प्रक्रिया नहीं है, विकास के सभी प्रक्रिया अंतर संबंधित नहीं है, इंटर रिलेटेड नয়। এটা কিন্তু মানে যে এর অপশন দেখো সবই কি মানে যে বিকাশ দর সমান নেই হতি হ্যাঁ, মানে সবার বিকাশ রেট মানে ডেভেলপমেন্ট রেট কিন্তু সমান নয়, ঠিক আছে। কেউ 5 ফুট 2 ইঞ্চি, কেউ 5 ফুট 8 ইঞ্চি, তো ধরো কারো বুদ্ধি বেশি কারো বুদ্ধি কম, ঠিক আছে। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার, তাহলে এই অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো যে 12 নম্বর যে হিউম্যান ডেভেলপমেন্ট ইজ ডিভাইডেড ইনটু এরিয়াস হুইচ আর, মানুষের যে বিকাশ সেটাকে বিভিন্ন প্রক্রিয়াতে ভাগ করা হয়েছে, যেগুলোকে আমরা বলছি কি দেখো এখানে হচ্ছে ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল। বি নম্বর অপশান রয়েছে, দেখো বি নম্বর অপশান যেটা রয়েছে ইমোশনাল, কগনিটিভ, স্পিরিচুয়াল না সোশিও সাইকোলজিক্যাল। সি নম্বর অপশান রয়েছে সাইকোলজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল না ফিজিক্যাল। ডি নম্বর অপশান রয়েছে ফিজিক্যাল, স্পিরিচুয়াল, কগনিটিভ, সোশ্যাল। আমাদের যে মেজর মানে সবগুলোই হচ্ছে বিকাশের স্তর, কিন্তু আমাদের যে প্রশ্নটার উত্তর হচ্ছে যে মেজর মানে ডেভেলপমেন্ট কোনগুলো, ঠিক আছে। তো এই যে এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে যে আমাদের একজন ব্যক্তির মধ্যে যে আমরা যে বিকাশগুলো লক্ষ্য করি যেগুলো মেজর বিকাশ, সেটা হচ্ছে অপশান এ। মানে ধরো কোনগুলো ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শারীরিক বিকাশ, প্রজ্ঞামূলক বিকাশ, ইমোশনাল বিকাশ আর সামাজিক বিকাশ, ঠিক আছে। তো এই 4টা স্তর বা লেভেলেই হচ্ছে আমাদের মেজর ডেভেলপমেন্ট, ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল। তো দেখো এখানে হচ্ছে হিন্দিতে যে কোশ্চেনটি ছিল যে মানব বিকাশ কি क्षेत्रों में विभाजित किया जाता है जो है शारीरिक, তারপরে হচ্ছে संज्ञात्मक, তারপরে হচ্ছে সংবেদনাত্মক और সামাজিক, ঠিক আছে। তো এই টার্মগুলো তোমরা কিন্তু মনে রাখবে যে এখানে দেখো যেটা রয়েছে ফিজিক্যাল মিনস হচ্ছে শারীরিক, তারপরে হচ্ছে কগনিটিভ মানে হচ্ছে সংজ্ঞাত্মক, ইমোশনাল মানে হচ্ছে সংবেদনাত্মক, সোশ্যাল মিনস হচ্ছে সামাজিক। এই টার্মগুলো কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে যে টার্মগুলো রয়েছে সেটা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে, যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে গেল শারীরিক, তারপরে হচ্ছে সংজ্ঞাত্মক, সংবেদনাত্মক আর সামাজিক। এই 4টা বিকাশ কিন্তু মেজর বিকাশ। পরের কোশ্চেন দেখো 13 নম্বর যে হোয়েন এ চাইল্ডস গ্র্যান্ডমাদার টেক্স হিম ফ্রম হিজ মাদার্স লেপ, যখন ধরো কোনো একজন বাচ্চার মানে দাদি মানে দিদামা যখন সেই বাচ্চাটাকে তার মায়ের কোল থেকে উঠিয়ে নেয় তখন কি করে দেখো দ্য চাইল্ড স্টার্টস ক্রাইং, তখন বাচ্চাটা কাঁদতে শুরু করে। তো দ্য চাইল্ড ক্রাইজ ডিউ টু মানে কি জন্য কাঁদে বাচ্চাটা, তার কান্নার কারণ কি। দেখো কোশ্চেনটি কিন্তু পুরো প্র্যাকটিক্যাল কোশ্চেন। তো এর কারণ হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি, নো ইমোশনাল অ্যাংজাইটি, নো স্ট্রেঞ্জার অ্যাংজাইটি, নো সেপারেশন অ্যাংজাইটি। সামাজিক মানে রাগ মানে অ্যাংজাইটি, বিরক্ত, উদ্বিগ্ন, নো ইমোশনাল, সংজ্ঞাত্মক, ন স্ট্রেঞ্জার মানে অদ্ভুত আমি অচেনা ভাবছি, ন সেপারেশন মিনস হচ্ছে আলাদা বিভাজিত করনা, ঠিক আছে। তো এই কোশ্চেনের অ্যান্সার হবে সেপারেশন অ্যাংজাইটি। বাচ্চা কী করে, বাচ্চা দেখবে মা আর বাবার প্রতি একটা বিশাল টান থাকে ছোটোর সময়, ঠিক আছে। তো তিনি মানে সবচেয়ে নিরাপদ মানে সেই বাচ্চা শিশুটা সবচেয়ে সেফ ফিল করে কোথায়, তার বাবা এবং মায়ের কাছে। কান্না করে দেখবে বাবাকে খুঁজছে বা মাকে খুঁজছে, তাছাড়া সে মানে বাচ্চাটা কান্না বন্ধই করছে না। তাহলে সেই পিরিয়ডে যদি কেউ এরকম করে বা বাচ্চাটা শুয়ে আছে সেখান থেকে যদি কেউ সরিয়ে নেই তার দিদা বা দাদু বা অন্য কেউ ফাদার বা মাদার প্যারেন্টস বাদ দিয়ে তখন কিন্তু বাচ্চাটা কাঁদে, তার কারণ হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি। তো দেখো এখানে যে এর হিন্দি ভার্সন যেটা রয়েছে যে जब बच्चों को दादी उसे उसकी माँ के गोद से लेती है तो बच्चा रोने लगता है। बच्चा के माने जो बच्चे के रोने का कारण माने बच्चा के कारण रोता है, बच्चा माने किस कारण से रोता है क्या माने व्हाट इज़ द रीज़न बिहाइंड दैट। तो एखाने देखो
যে 4টা অপশন দেওয়া রয়েছে, সামাজিক দুশ্চিন্তা, অ্যাংজাইটি মিনস হচ্ছে দুশ্চিন্তা, উদ্বিগ্ন এইসব, তারপর হচ্ছে সংবেদনাত্মক দুশ্চিন্তা, আজনাবি দুশ্চিন্তা, না বিয়োগ দুশ্চিন্তা, বিছড়া, ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি বিয়োগ দুশ্চিন্তা, ঠিক আছে। পরের দেখো যে কোশ্চেন রয়েছে 14 নম্বর কোশ্চেন, ইন দ্য কনটেক্সট অফ এডুকেশন সোশ্যালাইজেশন মিনস, মানে শিক্ষারগত দিক দিয়ে, মানে শিক্ষার দিকে সোশ্যালাইজেশন সামাজিকতা অর্থাৎ সামাজিকরণ, সোশ্যালাইজেশন সামাজিকরণ মানে কি, সামাজিকরণ মানে কি দেখো এখানে হচ্ছে ক্রিয়েটিং ইওর ওন সোশ্যাল নর্মস, মানে তুমি ধরো যেখানে থাকো তার কিছু সোশ্যাল ফান্ডাস রয়েছে, রুলস রয়েছে, তুমি নিজে ক্রিয়েট করলে। রেসপেক্টিং এল্ডার্স ইন দ্য সোসাইটি, আমাদের মানে এটা তো একটা রেসপন্সিবিলিটি একটা বাচ্চাদের, যে বাচ্চা তার বড়োদেরকে সম্মান করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, মানে অ্যাডাপ্টেশন মানে কি অভিযোজন, অ্যাডজাস্টমেন্ট মানে মানিয়ে নেওয়া, ইন দ্য সোশ্যাল এনভায়রনমেন্ট সামাজিক পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, আর অলওয়েজ ফলোয়িং দ্য সোশ্যাল নর্মস, আমাদের যে সমাজের যেসব নিয়ম শৃঙ্খলা রয়েছে সেগুলোকে সবসময় মেনে চলা বা ফলো করা। তাহলে এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার যেটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ইন দ্য সোশ্যাল এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো দেখো এইখানে যেটা, তো এখানে দেখো অ্যাডাপ্টেশন অফ সোশ্যাল ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপাল, ঠিক আছে। তো এটা হচ্ছে সেপারেশন হয়ে গেল। দেখো এখানে হচ্ছে মানে হচ্ছে শিক্ষার্থী বা ব্যক্তিগত ভিন্নতা অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রদর্শিত হতে है, এটা हो गया। তো আজকের আলোচনার যে 15টি কোশ্চেনের যে লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন যেটা রয়েছে, যে এ টিচার ইউজেস দ্য টেক্সট অ্যান্ড সেম পিকচার্স অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড ডিসকাসেস উইথ দেয়ার মানে যে উইথ আর স্টুডেন্ট, মানে ধরো একটা শিক্ষক কী করছে, ইউজেস টেক্সট ইউজেস টেক্সট অ্যান্ড সাম পিকচার্স, মানে পড়া নিল এবং কিছু ছবি নিল যা কিসের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের, আর বাচ্চাদের সামনে সেটাকে ডিসকাস করলো। স্টুডেন্টস রিলেট দিস ইনফরমেশান, টিচার পড়াতে পড়াতে বাচ্চা রিলেট করলো সেই ইনফরমেশানটাকে টু দেয়ার প্রিয়র নলেজ, মানে তাদের প্রিভিয়াস নলেজ রয়েছে সেই জ্ঞানের সাথে তারা রিলেট করলো। অ্যান্ড লার্ন দ্য কনসেপ্ট অফ নিউট্রিশন, তারা পুষ্টি সম্পর্কে শিখলো। তো এই যে মানে হচ্ছে অ্যাপ্রোচটা, দিস অ্যাপ্রোচ অফ লার্নিং, মানে শিখনের এই সিস্টেমটাকে কি বলা হয়। দেখো এখানে হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং অফ লার্নিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং অফ লার্নিং, না প্রিন্সিপাল অফ রিইনফোর্সমেন্ট, না অপারেন্ট কন্ডিশনিং লার্নিং, না কনস্ট্রাকশনস অফ নলেজ। তো দেখো এখানে হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং লার্নিং, মানে এই ক্লাসিক্যাল কন্ডিশনিং লার্নিং কে বলেছিলেন, প্যাভলভ বলেছিলেন, ঠিক আছে। এগুলো আমরা পরে পুরো ডিসক্রাইব করব, যখন আমরা মানে ক্লাস ডিসকাশন হবে তখন কিন্তু পুরো এগুলাও ডিসকাশন হবে। তো দেখো এখানে হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং অফ লার্নিং, এটা কে টার্মটা ইউজ করেছিল, প্যাভলভ। তাহলে এখানে কি হচ্ছে যে অ্যাসোসিয়েশন অ্যামাং ভেরিয়াস স্টিমুলেশন, ঠিক আছে। এখানে কিন্তু পুরো ভেরিয়াস উদ্দীপনাকে একসাথে অ্যাসোসিয়েট করা। তারপরে হচ্ছে প্রিন্সিপাল অফ রিইনফোর্সমেন্ট, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে রিইনফোর্সমেন্ট মানে কি, যে মোটিভেট ডিফারেন্ট পিপল টু ওয়ার্ক। তারপর যেটা রয়েছে অপারেন্ট কন্ডিশনিং অফ লার্নিং, এটা কে বলেছিলেন, বিএফ স্কিনার, ঠিক আছে, বিএফ স্কিনার। তাহলে হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং কে বলেছিলেন, প্যাভলভ, আর অপারেন্ট কন্ডিশনিং কে বলেছিল, বিএফ স্কিনার। এগুলো মনে রাখবে, ঠিক আছে। তার মানে কি বিহেভিয়ারাল কিছু চেঞ্জ রয়েছে সেখানে, পজিটিভ টু নেগেটিভ বাচ্চাদের মধ্যে থাকতেই পারে। তো এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার আমরা যেটা পেয়ে যাব সেটা কি হচ্ছে, কনস্ট্রাকশন অফ নলেজ। বাচ্চা নিজের জ্ঞানকে আরও কনস্ট্রাক্ট করছে, মানে পূর্ব জ্ঞানের সাথে জুড়তে পারছে, ঠিক আছে, কনস্ট্রাকশন অফ নলেজ। দেখো এর যে হিন্দি কোশ্চেনটি ছিল, যে এক शिक्षक पाठ्य वस्तु और फल सब्जियों के कुछ चित्रों का प्रयोग करती है और अपनी विद्यार्थियों से चर्चा करती है, ठीक है। तो विद्यार्थी इस जानकारी के अपने पूर्व ज्ञान से जोड़ती है और पोषण में संकल्पना की सीखती है। ये उपागम पर आधारित है, माने कौन जिनिसের ওপর মানে রিলেটেড এটা। দেখো এখানে হচ্ছে अधिगम से शास्त्रीय अनुबंधन, न पूर्व बलन से सिद्धांत, न अधिगम से स्वकीय अनुबंधन, न ज्ञान का निर्माण। तो एर सठिक आंसर हो गल कि ज्ञान का निर्माण। तो যাই হোক এই হচ্ছে আজকের আলোচনার সিডিপির 15টা যে 2016 সালের লেভেল 1-এর যে সিডিপির মানে যে কোশ্চেন পড়েছিল তার 15টা আমি আজকের আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি বাকিটা আলোচনা করব। তো যাই হোক
এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো। আর যে টেটের প্রস্তুতিকার সঙ্গে মানে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো। তো যাই হোক, আশা করি ভিডিও ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।